হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স অফ লাইফ। তোমাদেরকে আজকে সিইউইটি 2025 এর জন্য করাবো বায়োলজি পিওয়াইকিউ সলভ, যেটা তোমাদের আগামী সিইউইটি পরীক্ষাতে খুবই হেল্প করবে। তো একটা কথা তার আগে বলে রাখি যে তোমাদের সিইউইটি পরীক্ষায় 50টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে তোমাদেরকে 40টা কোয়েশ্চেন পার সাবজেক্ট অ্যাটেম্প্ট করতে হয়। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আলাদা আলাদা রুল আছে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে এটাই হচ্ছে রুল। তো চলো আজকে আমরা আলোচনা করবো 2024 এর পেপার সম্বন্ধে। প্রথমে তো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে, অ্যানালোগাস স্ট্রাকচারস আর আ রেজাল্ট অফ। এবার এই অ্যানালোগাস স্ট্রাকচার বলতে বাংলায় আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ মানে কি? সেম টাইপের কাজ করবে, মানে সেম ওয়ার্ক করবে, কিন্তু অরিজিন হবে আলাদা। কাজ করবে একই রকমের, বাট অরিজিন হবে আলাদা বা অরিজিন হবে ডিফারেন্ট। তো এইটাই জিজ্ঞাসা করছে যে এরকম টাইপের অঙ্গ যেখানে তারা কাজ করছে একই রকমের কিন্তু অরিজিনটা ডিফারেন্ট হচ্ছে, তাদেরকে কি ধরনের ইভলিউশনের এক্সাম্পল বলা যায়? কনভার্জেন্ট ইভলিউশন মানে অভিসারী বিবর্তন, ডাইভার্জেন্ট ইভলিউশন মানে হচ্ছে অপসারী বিবর্তন, প্যারালাল ইভলিউশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রেট্রোগ্রেসিভ ইভলিউশন। তো আমাদের অ্যান্সার যেটা হবে দ্যাট ইজ কনভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট ইভলিউশন মানে কি? যে একে একটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট থেকে যখন কোনো জিনিস আসবে এবং ওরা এসে ইভলিউশনের ফলে যদি একটা পার্টিকুলার পয়েন্টে এসে ম্যাচ করে, তাহলে এই ইভলিউশনটাকে আমরা বলবো কনভার্জেন্ট ইভলিউশন। এবং সেম জিনিসটা আমরা অ্যানালোগাস স্ট্রাকচারের ক্ষেত্রেও দেখতে পাই, যে অরিজিন আলাদা আলাদা হয় বাট তাদের ফাংশনটা একই রকমের হয়। এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, খুব একটা পপুলার এক্সাম্পল আছে, দ্যাট ইজ সুইট পটেটো অ্যান্ড নর্মাল পটেটো। সুইট পটেটো অ্যান্ড নর্মাল পটেটো, এই দুটো হচ্ছে আমাদের অ্যানালোগাস স্ট্রাকচারের এক্সাম্পল। ওকে, নর্মাল পটেটো। ওকে, কারণ সুইট পটেটো হচ্ছে আমাদের এক ধরনের রুট আর নর্মাল পটেটো হচ্ছে আমাদের এক ধরনের শুট, কিন্তু দুজনেই একই কাজ করে, মানে ফুড স্টোরেজ করে। তো এটা গেল ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডাজন্ট এফেক্ট হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম, মানে হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামে কোনো এফেক্ট ফেলে না কোনগুলো? তো ফার্স্ট অফ অল যে অপশনটা বলা হয়েছে দ্যাট ইজ ন্যাচারাল সিলেকশন, সেকেন্ড ওয়ান ইজ জেনেটিক ড্রিফট, থার্ড ওয়ান ইজ জিন পুল, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ জিন মাইগ্রেশন। এবার হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামটা আমরা যদি ভালো করে পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে ন্যাচারাল সিলেকশন, জেনেটিক ড্রিফট অ্যান্ড জিন মাইগ্রেশন, এই তিনটে টপিকের কথাই ওখানে বলা হয়েছে, যে এই তিনটে জিনিস হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামকে মডিফাই করতে পারে। কিন্তু এখানে সি নম্বর অপশন যেটা আছে জিন পুল, সেটা থাকলে বা না থাকলে কি হয়, হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়ামের কোনো প্রবলেম হয় কি হয় না, সে সম্বন্ধে কিন্তু কিছু বলা নেই। অর্থাৎ জিন পুল ডাজন্ট এফেক্ট হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম। দ্যাট ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন আমাদের কাছে, হুইচ অফ দ্য ফলোইং প্রাইমেটস ওয়াজ মোর লাইক অ্যান এপ, মানে কোন প্রাইমেট অনেকটা এপের মতো দেখতে? তো এনসিআরটিতে তোমরা যদি ইভলিউশন অফ হিউম্যান খোলো, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে দ্য ড্রায়োপিথেকাস এটা অনেকটা এপের মতো দেখতে, আর যে র্যামাপিথেকাস এটা অনেকটা হিউম্যানের মতো দেখতে। তাহলে আমাদের আনসার হবে কারেক্ট হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ড্রায়োপিথেকাস। নেক্সট কোয়েশ্চেন, নিউক্লিওজোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ মলিকিউলস অফ হিস্টোনস, মানে নিউক্লিওজোমের মধ্যে কতগুলো হিস্টোন প্রোটিন থাকে। এবার নিউক্লিওজোম কি জিনিস? নিউক্লিওজোম হচ্ছে, এটা যদি ডিএনএ হয় এবং এই ডিএনএ গুলো এক একটা করে লুপের চারিদিকে দেখতে পাচ্ছি আমরা র্যাপ করছে, এই যে লুপগুলো এখানে আমরা আঁকছি, এই লুপগুলোতে থাকে আমাদের হিস্টোন প্রোটিন, যাকে র্যাপ করে আমাদের এই ব্লু কালারের ডিএনএটা থাকে। তো এই হিস্টোন প্রোটিন কতগুলো হয়? চার টাইপের হয়, যেটাকে আমরা বলে থাকি H2A, H2B, H3 অ্যান্ড ফাইনালি উই হ্যাভ H4। এই চার ধরনের হিস্টোন প্রোটিন প্রত্যেকে কটা করে থাকে? দুটো করে থাকে। অর্থাৎ টোটাল হিস্টোন প্রোটিন কটা থাকে? আটটা থাকে। আর এই আটটা হিস্টোন প্রোটিন অ্যান্ড এই যে ব্লু কালারের যে ডিএনএটা আছে, এটাকে আমরা একসঙ্গে বলি হচ্ছে নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম কটা হিস্টোন প্রোটিনস নিয়ে তৈরি? আমরা বলবো 8, দ্যাট ইজ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, একটু বড় কোয়েশ্চেন আছে, ভালো করে পড়তে হবে। সিলেক্ট দ্য অবজারভেশনস ড্রন ফ্রম দ্য হিউম্যান জিনোম প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট সম্বন্ধে এখানে কিছু ইনফরমেশন দিয়েছে এবং সেই ইনফরমেশনগুলো পড়তে বলেছে এবং জিজ্ঞাসা করছে কোনটা ঠিক। ফার্স্ট অপশন বলছে যে দ্য হিউম্যান জিনোম কন্টেন্টস 3164.7 বিলিয়ন বেস পেয়ার, এতগুলো বেস পেয়ার আছে হিউম্যান জিনোম প্রজেক্টে। হিউম্যান জিনোম প্রজেক্টটা কি? যে পৃথিবীতে যত মানুষ আছে তাদের জিনোমের একটা অ্যানালাইসিস এবং একটা ডাটা কালেকশন, দ্যাট ইজ হিউম্যান জিনোম প্রজেক্ট। তো সেখানে জিজ্ঞাসা মানে বলছে যে টোটাল 3164 মানে 3164.7 মিলিয়ন বেস পেয়ার আছে। সেকেন্ড অপশন বলছে যে এই হিউম্যান জিনোম প্রজেক্টে
3000 নাইট্রোজেন বেসেস আছে। থার্ড অপশন বলছে যে টোটাল 30,000 জিন আছে। ফোর্থ অপশন বলছে যে 50% যে জিন আছে তাদের যে ফাংশন সেটা এখনো আননোন। এবং লাস্ট অপশন বলছে যে 2%-এরও কম জিনোম প্রোটিনের জন্য কি করে, কোড করে। এই সমস্ত অপশনগুলোর মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা খুঁজে নিতে হবে। এনসিআরটি যদি তোমরা পড়ো হিউম্যান জিনোম প্রজেক্ট সম্বন্ধে, সেখানে ফার্স্ট 5 লাইনস এক্স্যাক্টলি এই অপশনগুলোই বলছে যেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ অপশন এ, বি, সি, ডি, ই সবগুলো সঠিক এখানে। তাই অপশন নাম্বার 4 ইজ কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার 4 ইজ কারেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট খুললেই, এনসিআরটি খুললেই এই প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা ডেটা তোমরা দেখতে পাবে। নেক্সট কোয়েশ্চেন, কলাম ম্যাচিং কোয়েশ্চেন। দিস কোয়েশ্চেন ইজ কামিং ফ্রম দ্য চ্যাপ্টার ইভলিউশন। ইভলিউশন অধ্যায়ের এটা একটা প্রশ্ন, ম্যাচিং করাতে হবে। তো ম্যাচিং এ কি বলছে, রাইট সাইডে আছে কাউন্টার পার্ট মার্সুপিয়ালস আর লেফট সাইডে আছে আমাদের প্লাসেন্টাল ম্যামেলস। এবার এই যে কাউন্টার পার্ট মার্সুপিয়ালস আছে, এই মার্সুপিয়ালস গুলো থেকেই পরবর্তীকালে প্লাসেন্টাল ম্যামালস জন্ম হয়েছে বা জন্ম নিয়েছে। এটাকে আমরা বলে থাকি অ্যাডাপটিভ রেডিয়েশন। তো ঠিক আছে, সেই জায়গায় যাচ্ছি না। ম্যাচিং করাতে হবে যে কোন মার্সুপিয়ালস থেকে কোন ম্যামালস এসছে। তো খুব সোজা দেখো, এখানে দেখো ফ্লাইং স্কুইরেল আছে, এখানে একটা অপশন আছে ফ্লাইং স্কুইরেল, এবং রাইট সাইডে একটা অপশন আছে ফ্লাইং ফ্যালেঞ্জার। তাহলে যেহেতু দুটোই আমাদের ফ্লাইং, লেফট সাইডেরটাও ফ্লাইং অ্যান্ড রাইট সাইডেরটাও ফ্লাইং, তাহলে অপশন ডি এর সঙ্গে ম্যাচ করছে হচ্ছে অপশন 3। অপশন ডি এর সঙ্গে 3 কিন্তু সবগুলোতেই আছে, লাস্টেরটা বাদ দিয়ে। তাহলে এটা দিয়ে অ্যান্সার করা যাচ্ছে না। আরও একটা অপশন দেখো, এখানে একটা অপশন আছে বব ক্যাট, এখানে একটা অপশন আছে দেখো বব ক্যাট, এবং এখানেও একটা অপশন আছে টাইগার ক্যাট। তাহলে ক্যাটে ক্যাটে মিল করছে, তাই জন্য অপশন বি এর সঙ্গে ম্যাচ করবে হচ্ছে অপশন 4। আর অপশন বি এর সঙ্গে 4 ম্যাচ করছে কোথায়, ওয়ান অ্যান্ড অনলি অপশন নাম্বার 1-এ। দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তোমরা ম্যাচ করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 7, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে একটা ভুল স্টেটমেন্ট খুঁজতে বলছে। ভুল স্টেটমেন্ট কি বলছে এখানে পড়া যাক। ফার্স্ট অপশন বলছে যে ইন্টেস্টিনাল পারফোরেশন, পারফোরেশন মানে ফুটো করে দেওয়া, ইন্টেস্টিনাল পারফোরেশন অ্যান্ড ডেথ মে অকার ইন সিভিয়ার কেসেস অফ টাইফয়েড ইনফেকশন। তার মানে বলছে যে টাইফয়েড ইনফেকশন যদি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইন্টেস্টিনাল যে মেমব্রেনটা আছে সেটা ফুটো হয়ে যেতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে। সেকেন্ড অপশন বলছে কমন কোল্ড ইজ কজড বাই রাইনোভাইরাস, রাইনোভাইরাস কমন কোল্ডের জন্য দায়ী। থার্ড অপশন ইজ লিপস অ্যান্ড ফিঙ্গার নেইলস মে টার্ন গ্রে, ধূসর হয়ে যায় বা ব্লুইশ হয়ে যায় কখন, ইন সিভিয়ার কেস অফ নিউমোনিয়া, নিউমোনিয়ার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। ফোর্থ অপশন বলছে নিউমোনিয়া ইজ কজড বাই সালমোনেল্লা, অ্যান্ড ফিফথ অপশন বলছে অপশন ই, দ্যাট ইজ টাইফয়েড ফিভার কুড বি কনফার্মড বাই ভাইটাল টেস্ট। এখানে সমস্ত স্টেটমেন্ট ঠিক আছে, কিন্তু একটা স্টেটমেন্ট শুধু ঠিক নেই, দ্যাট ইজ নিউমোনিয়া ইজ কজড বাই সালমোনেল্লা। কারণ আমরা জানি যে নিউমোনিয়া যার জন্যে হয় তার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। সালমোনেল্লা টাইফোসা কিন্তু টাইফয়েড রোগের জন্য হয়, তাই জন্য এই অপশনটা আমাদের ভুল, বিকজ নিউমোনিয়া রোগ কার জন্য হচ্ছে, ডিপ্লোকক্কাস নিউমোনি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের ভুল, আর তাই এটা আমাদের একমাত্র আনসার হবে যে অপশন নাম্বার ডি ইজ অনলি ইনকারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 8, আবার একটা কলাম ম্যাচিং আসছে এবং খুব সোজা এটা। প্রথমেই আমরা দেখব সাইটোকাইনে। সাইটোকাইন কি জিনিস? সাইটোকাইন হচ্ছে যখন আমাদের বডিতে ভাইরাসের অ্যাটাক হয় তখন প্রত্যেকটা সেল থেকে যে জিনিসটা বেরোয় সেটাকে আমরা বলে থাকি সাইটোকাইন, দ্যাট ইজ অপশন নাম্বার এ। আর এখানে যে 4 নম্বর অপশনটা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেরন বলে একটা কিছু লেখা আছে, ইন্টারফেরন হচ্ছে সাইটোকাইনের একটা এক্সাম্পল। তাহলে অপশন নাম্বার এর সঙ্গে ম্যাচ করছে হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে এর সঙ্গে 4 আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে আর 4 নম্বরেও আছে। তাহলে 1 নম্বর আর 4 নম্বরের মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। আচ্ছা, অন্য একটা তাহলে চলে যাই, অন্য কোথাও একটা। সেলুলার ব্যারিয়ার্স, সেলুলার ব্যারিয়ার্সের যদি আমরা একটা এক্সাম্পল দিই, মানে সেল যেটা আমাদের ইমিউনিটিতে হেল্প করে, সেরকম একটা এক্সাম্পল হচ্ছে ম্যাক্রোফাজ। আর এই ম্যাক্রোফাজের মেইন কাজটা কি? ম্যাক্রোফাজের কাজটা হচ্ছে কিন্তু ফ্যাগোসাইটোসিস, ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। তার মানে সি এর সঙ্গে অপশন যাচ্ছে 3, আর সি এর সঙ্গে অপশন 3 আছে অনলি অপশন নাম্বার 4-এ, তাই জন্য এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, স্ম্যাক। স্ম্যাক ইজ কেমিক্যালি, স্ম্যাক কোনো কিছুর একটা অন্য নাম। তো আমাদের জিজ্ঞাসা করছে যে স্ম্যাক অ্যাকচুয়ালি কি। তো আমাদের যেটা আনসার, খুব ডাইরেক্ট অ্যান্সার, এনসিআরটিতেই পেয়ে যাবে তোমরা, সেটা হচ্ছে ডাই অ্যাসিটাইল মরফিন।
ডাইঅ্যাসিটাইল মরফিনকেই আমরা কি নামে ডাকি? স্ম্যাক। দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টিবডি আর সিক্রেটেড বাই। এটা খুব সোজা কোয়েশ্চেন, তোমরা সকলেই জানো যে অ্যান্টিবডি আমাদের যে বি সেল অর্থাৎ আমাদের বি লিম্ফোসাইট, বি সেল বলতে কি বোঝানো হচ্ছে? বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনের মধ্যে অ্যান্টিবডিগুলো থাকে। দ্যাট ইজ অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ইন সিওয়েজ ট্রিটমেন্ট, যখন আমরা ড্রেনের জল বা পয়ঃ প্রণালীর জল বিশুদ্ধকরণ করি তখন ফ্লোক্স বলে একটা জিনিস দেখা যায়। তো এই ফ্লোক্স জিনিসটা কি সেটাই কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে। অপশন কি কি বলছে? ফার্স্ট অপশন বলছে যে দ্য সলিড দ্যাট সেটল ডিউরিং সেডিমেন্টেশন, মানে থিতিয়ে ফেলা হয় যখন ড্রেনের যে নোংরাগুলো বা পয়ঃ প্রণালীর জল, তখন যে সলিডটা জমে থাকে সেটাকেই আমরা ফ্লোক্স বলি। সেকেন্ড অপশন বলছে যে দ্য সুপারন্যাটেন্ট দ্যাট ইজ ফর্মড অ্যাবভ দ্য প্রাইমারি স্লাজ, প্রাথমিক স্লাজের উপরে যে সুপারন্যাটেন্টটা ভেসে থাকে সেটাকে আমরা ফ্লক্স বলি। থার্ড অপশন বলছে যে দ্য মাসেস অফ ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফাঙ্গাল ফিলামেন্টস, এই পয়ঃ প্রণালীর জল বিশুদ্ধকরণের সময় ছত্রাকের যে অনুসূত্র বা ফিলামেন্টস গুলো থাকে সেই ফিলামেন্টসের সঙ্গে অনেক ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড মানে যুক্ত হয়ে থাকে, সেটাকে ফ্লোক্স বলে। নাকি অপশন নাম্বার ডি, যে দ্য ব্যাকটেরিয়া হুইচ গ্রো অ্যানারোবিক্যালি অ্যান্ড আর অলসো কল্ড অ্যানারোবিক স্লাজ, মানে সেই সমস্ত ব্যাকটেরিয়া যেগুলো বাতাসের অনুপস্থিতিতেই জন্ম নেয় এবং যাদেরকে আমরা অ্যানারোবিক স্লাজ বলে ডাকি, সেটা ফ্লক। তো এই চারটার মধ্যে কোনটা ফ্লক সেটা তোমাদের বলতে হবে। এবং তোমরা যদি সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পড়ো তাহলে এনসিআরটিতে ক্লিয়ারলি প্রত্যেকটা লাইনে মেনশন আছে যে দ্য মাসেস অফ ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফাঙ্গাল ফিলামেন্টস আর কল অ্যাজ ফ্লক, মানে সেই সমস্ত ছত্রাকের অনুসূত্রতে যে ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধে তাদের যে জমায়েত তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ফ্লক। নেক্সট কোয়েশ্চেন আবার কলাম ম্যাচিং কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা আসছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টার থেকে। এখানে সব থেকে কমন যে এক্সাম্পলটা দিয়ে আমরা উত্তরটা করতে পারি সেটা হচ্ছে ক্লট ব্লাস্টার। ক্লট ব্লাস্টার মানে কি? ক্লট মানে হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া, এবং রক্ত জমাট বেঁধে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা এনজাইম ইউজ করি, এনজাইমটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। কি এনজাইমটার নাম? স্ট্রেপ্টোকাইনেজ। আর এই স্ট্রেপ্টোকাইনেজ যেটা দিয়ে আমরা রক্ত জমাট বেঁধে গেলে সেটাকে সরাই, সেটা পাওয়া যায় কোথা থেকে? সেটা পাওয়া যায় স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে। তাহলে বি এর অপশন মিল হচ্ছে একের সাথে। তাহলে বি এর অপশন 1 অপশন নাম্বার 2 তেও আছে আর অপশন নাম্বার 1 এও আছে, তাহলে এটা দিয়ে অপশন করা যাচ্ছে না। অন্য একটা দেখি, সাইক্লোস্পোরিন এ, এটা দেখি। সাইক্লোস্পোরিন এ পাওয়া যায় ট্রাইকোডার্মা থেকে, তাহলে অপশন ডি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে হচ্ছে অপশন 2, এবং এটা আমরা একমাত্র 2 নম্বর যে অপশনটা আছে সেখানেই দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 নম্বর অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা গেল কোয়েশ্চেন নাম্বার 12। Then we have question number 13, that is from the chapter again microbes in human welfare. কি বলছে এখানে কোয়েশ্চেনটা, যে দ্য বিটল ইউজড অ্যাজ আ বায়োকন্ট্রোল এজেন্ট ফর অ্যাফিডসকে মারতে এবং মসকিউটো মশাকে মারতে কোন ধরনের বিটল ইউজ করা হয়? আমরা বলি সেটাকে লেডিবার্ড বলে ডাকি আমরা সেই বিটলকে, যেটা মশা মারতে এবং অ্যাফিডসদেরকে মারতে ইউজ হয়। নেক্সট কোয়েশ্চেন, ডাউনস্ট্রিম প্রসেসিং মেথড ইনভলভস। ডাউনস্ট্রিম প্রসেসিং এটা আছে আমাদের বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন চ্যাপ্টারে। অ্যান্ড ডাউনস্ট্রিম প্রসেসিং তখনই করা হয় যখন আমরা কোনো মিক্সচারকে পিউরিফাই করতে চাই, তখন আমাদের ডাউনস্ট্রিম প্রসেসিং ইউজ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন, which of the following is not correctly matched? Which of the following is not correctly matched pair of organism and its respective cell wall enzyme? মানে কোন উৎসেচকটা দিয়ে আমরা কোনো একটা, যে এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, তাদের সেল ওয়ালটাকে নষ্ট করতে পারি না। ফর এন এক্সাম্পল দেখো, প্রথমটা বলেছে ফাঞ্জাই। ফাঞ্জাই মানে কি? ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীর বা সেল ওয়াল কি দিয়ে তৈরি? কাইটিন। এবার আমরা যদি কাইটিনেজ দিয়ে দিই ফাঙ্গাসে, তাহলে এই কাইটিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে ফাঞ্জাইয়ের সঙ্গে কাইটিনেজের একটা সম্পর্ক আছে। প্লান্ট সেল মেইনলি কি দিয়ে তৈরি হয়? প্লান্ট সেল তৈরি হয় মেইনলি সেলুলোজ দিয়ে, এবং সেলুলোজকে যদি আমরা নষ্ট করতে চাই তাহলে সেলুলেজ দিতে হবে। এগেইন ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে বা নষ্ট করতে হলে আমাদের দরকার হচ্ছে লাইসোজাইম। তার মানে এটাও ব্যাকটেরিয়া আর লাইসোজাইমও কানেক্টেড। বাট অপশন নাম্বার বি, অ্যালগির সেল ওয়াল কিন্তু মিথাইল গ্রুপ দিয়ে তৈরি হয় না।
তাই জন্য আমরা যদি মিথাইলেজ দিয়ে দিই অ্যালগিকে, অ্যালগির কিন্তু কিচ্ছু হবে না। তাই জন্য এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, যে অ্যালগি এর সঙ্গে মিথাইলেজের কোনো সম্পর্ক নেই। Next, question number 16. Arrange the following steps involved in transformation of bacteria in a sequence from initiation. মানে এটা বায়োটেকনোলজির কোয়েশ্চেন, এবং এখানে জিজ্ঞাসা করছে যে একটা ব্যাকটেরিয়ার যদি প্রপার ট্রান্সফরমেশন করাতে হয় তাহলে কোন কোন স্টেপগুলোকে সিকোয়েন্সে আমাদের ফলো করতে হবে। তো পাঁচটা অপশন এখানে দিয়ে রেখেছে। ফার্স্ট অপশন ইজ ইনকিউবেশন অফ আরডিএনএ উইথ ব্যাকটেরিয়াল সেল অন আইস, মানে ইনকিউবেট করতে হবে আমাদেরকে বা বড় করতে হবে আরডিএনএটাকে। দেন ট্রিটমেন্ট উইথ ডাইভ্যালেন্ট ক্যাটায়ন্স, ডাইভ্যালেন্ট ক্যাটায়ন দিতে হবে। হিট শক ট্রিটমেন্ট, মানে ব্যাকটেরিয়াটাকে গরম করতে হবে আবার ঠান্ডা করতে হবে, আবার গরম করতে হবে আবার ঠান্ডা করতে হবে। অপশন নাম্বার 4, সিলেকশন অন অ্যান্টিবায়োটিক কন্টেইনিং আগার প্লেট, মানে ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন হয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য আমাদের আগার প্লেটে সিলেকশন করতে হবে। অ্যান্ড ফিফথ, প্লেসড দেম এগেইন অন আইস, আবার ওদেরকে ঠান্ডায় রাখতে হবে। তো এখানে ওলট পালট করে দেওয়া আছে যে একটা ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন যদি আমরা করতে চাই, মানে একটা ব্যাকটেরিয়ার ভেতরে আমরা যদি বাইরে থেকে কোনো ডিএনএ ঢোকাতে চাই এবং কনফার্ম করতে চাই যে ডিএনএটা ভেতরে ঢুকেছে কি ঢোকেনি, তাহলে আমরা পরপর কিভাবে স্টেপগুলোকে ফলো করব। তো আমাদের যেটা আনসার, দ্যাট ইজ ফার্স্ট অপশন আসবে আমাদের বি, অর্থাৎ আমরা প্রথমে ব্যাকটেরিয়ার সেলটাকে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন দিয়ে, যেরকম ক্যালসিয়াম, ক্যালসিয়াম দিয়ে এই সেলটাকে আমরা ট্রিট করব। দেন আমরা কি করব, দেন আমরা এই যে বাইরে থেকে আমাদের যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে এই কোষের ভেতরে ঢুকিয়ে দেব, তাহলে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ ফর্ম হয়ে গেল। এরপরে আমরা কি করব, রিকম্বিনেন্ট ডিএনএটাকে ইনকিউবেট করব, ইনকিউবেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে প্রথমে আসবে অপশন বি, তারপরে আসবে অপশন এ, আর এটা আমি একমাত্র অপশন নাম্বার 2তেই দেখতে পাচ্ছি, তাই অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো তোমরা ম্যাচ করে নিও। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রথম অপশন বলছে ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ ক্যান বি সেপারেটেড বাই এলাইজা, প্রথম অপশনটাই ভুল, কারণ ডিএনএ সেপারেশন আমরা এলাইজা দিয়ে করি না, আমরা করি এটা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে। কি দিয়ে? অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস, এটা দিয়ে আমরা ডিএনএর সেপারেশন করি। নেক্সট, transformation is a procedure through which a piece of DNA is introduced into a host bacteria. Obviously ট্রান্সফরমেশন দিয়েই আমরা আমাদের কোনো বাইরের যদি কোনো ডিএনএর পিস থাকে সেটাকে আমরা ব্যাকটেরিয়ার বডিতে ঢোকাই। থার্ড অপশন বলেছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ডাজ নট ইনভলভ আইসোলেশন অফ ডিজায়ার ডিএনএ ফ্র্যাগমেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা যদি ডিএনএর আইসোলেশনই না করতে পারি তাহলে আমরা কি ইউজ করছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মেইন গোলই তো হচ্ছে আইসোলেশন অফ ডিজায়ার ডিএনএ ফ্র্যাগমেন্ট। তো সেটাই যদি আমরা না করি তাহলে তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করার কোনো মানেই হয় না, তার মানে এটাও আমাদের ভুল অপশন। আর লাস্টে বলছে যে ডিএনএ লাইগেজেস আর ইউজড ফর সিচিং, সিচিং মানে হচ্ছে যুক্ত করে দেওয়া। তো ডিএনএ লাইগেজ আর ইউজড ফর সিচিং ডিএনএ ফ্র্যাগমেন্টস ইনটু আ ভেক্টর। অবভিয়াসলি ডিএনএ ফ্র্যাগমেন্টসকে ভেক্টরের সঙ্গে জোড়া লাগাতে গেলে আমাদের লাইগেজ দরকার, তাহলে ভুল হচ্ছে অপশন এ আর অপশন সি। আর এখানে আমি অপশন নাম্বার 1-এ দেখতে পাচ্ছি এই অপশনটা আছে, যে অপশন নাম্বার এ অ্যান্ড অপশন সি হচ্ছে আমাদের কি ইনকারেক্ট বা ভুল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, টোটাল 50 কোয়েশ্চেন্স আছে, 50। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু, কোনগুলো আমাদের ট্রু অপশন। প্রথম অপশন বলছে যে মিল্ক অবটেইনড ফ্রম রোজি ইজ নিউট্রিশনালি মোর ব্যালেন্সড ফর হিউম্যান বেবিজ দেন ন্যাচারাল হিউম্যান মিল্ক, মানে রোজি একটা ট্রান্সজেনিক গরু, তার কাছ থেকে যে দুধটা পাওয়া যাচ্ছে সেটা নর্মাল যে বেবি মিল্ক আছে সেটার থেকে অধিক পুষ্টিকর। এক্স্যাক্টলি কারেক্ট একদম। বায়োপাইরেসি রিফার্স টু দ্য ইউজ অফ বায়োরিসোর্সেস উইদাউট প্রপার অথরাইজেশন ফ্রম এমএনসিস, মানে আমরা যদি এমএনসির অথরাইজেশন না নিয়ে চুরি করে সেটার পেটেন্ট করিয়ে নিই তাহলে সেটাকে আমরা বলে থাকি বায়োপাইরেসি, এটাও কারেক্ট। থার্ড অপশন বলছে জিইএসই, GEAC is the device body for safety and validity of GMOs and GM research respectively, মানে যে সমস্ত জেনেটিক্যালি মডিফাইড প্রাণী আছে এবং জেনেটিক্যালি মডিফিকেশন সম্বন্ধিত যে সমস্ত রিসার্চ আছে সেগুলোকে GEAC দেখভাল করে, এটাও ঠিক। আর লাস্ট অপশন বলছে যে ট্রান্সজেনিক অ্যানিমালস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্ট্রিবিউশন অফ জিনস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ, মানে ট্রান্সজেনিক অ্যানিমাল বা প্রাণীগুলো আমাদেরকে কিসে হেল্প করে? তো
তো ট্রান্সজেনিক অ্যানিমেলসগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের যে রোগ ডেভেলপ করে সেগুলোর কারণটা কি সেটা চিনতে সাহায্য করে, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। তাহলে এখানে সবগুলোই ঠিক এবং আনফর্চুনেটলি এরকম কোনো অপশন এখানে দেওয়া নেই। তো অ্যাকচুয়ালি এই অপশনগুলোই ভুল, কারণ এখানে সমস্ত অ্যান্সার কিন্তু কারেক্ট হবে, এখানে কোনো এবিসিডির মধ্যে কোনো অপশনই ভুল নয়, তাই জন্য এই কোয়েশ্চেনটাই অ্যাকচুয়ালি ভুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ আবার ম্যাচ করতে বলেছে এবং এটা খুবই সোজা কোয়েশ্চেন নাম্বার 19, বিকজ এটা একদম ডাইরেক্ট এনসিআরটি থেকে আছে অ্যান্ড আমরা জানি যে আমাদের যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন আছে এটা এমফাইসিমা রোগের যে ট্রিটমেন্ট সেটাতে আমরা ইউজ করি। তো অপশন নাম্বার এ যাবে অপশন নাম্বার 3 এর সাথে, আর অপশন নাম্বার এ 3 এর সাথে যাচ্ছে 1 নম্বর আনসারে আর 3 নম্বর আনসারে, তাহলে এটা দিয়ে বলা যাচ্ছে না। তাহলে অন্য একটাই যাই, ক্রাই 1AC। ক্রাই 1AC আমরা ভুট্টা গাছের পোকা মারতে ব্যবহার করি বা কর্ন বোরার মারতে ব্যবহার করি, তাহলে বি এর সাথে যাচ্ছে হচ্ছে অপশন নাম্বার 2। বি এর সাথে যাচ্ছে হচ্ছে অপশন নাম্বার 2। আর বি এর সাথে অপশন নাম্বার 2 আমরা একটা অপশনেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশন নাম্বার 3-তে। অ্যান্সারের অপশন নাম্বার 3-তে আমরা এই ম্যাচিংটা দেখতে পাচ্ছি, তাহলে 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে যে এক্সপ্যান্ড জিইএসই। জিইএসির ফুল ফর্ম চাইছে। তো জিইএসি একদম ডাইরেক্ট কোয়েশ্চেন, এখানে আলাদা করে কিছু বলার নেই। জিইএসির ফুল ফর্ম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, দ্যাট ইজ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 20-র অপশন হচ্ছে ডি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। When an insect feeds on the BT plant, the insect dies due to the conversion of inactive protein to active protein in। মানে বলছে যে যখন একটা ইনসেক্ট একটা বিটি প্লান্টকে খেতে যাচ্ছে, তখন এই বিটি প্লান্টটাকে খাওয়ার সময় ওই পতঙ্গটার বডিতে কোথাও একটা কিছু একটা জায়গায় ইনঅ্যাক্টিভ প্রোটিন ঢুকেছে, যেটা পরবর্তীকালে অ্যাক্টিভ প্রোটিনে পরিণত হয়ে গিয়েছে এবং তার ফলে ইনসেক্টটা মারাও গিয়েছে। তো প্রশ্নটা হচ্ছে যে কোথায় গিয়ে ওই ইনঅ্যাক্টিভ প্রোটিনটা ঢুকলো এবং পরবর্তীকালে অ্যাক্টিভ হয়ে গেল। অ্যালকালাইন পিএইচ অফ দ্য গাট, মানে ইনসেক্টের যে গাট ছিল সেখানকার ক্ষারীয় পিএইচে গিয়ে এটা এমনটা হয়েছে, নাকি অ্যাসিডিক পিএইচ অফ দ্য গাট, গাটের যে অ্যাসিডিক পিএইচ সেখানে গিয়ে এমনটা হয়েছে, নাকি স্যালাইভা মানে লালারস সেখানকার অ্যাসিডিক পিএইচে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, নাকি পতঙ্গের যে লালারস সেখানকার অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় পিএইচে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। তো অ্যান্সার খুব সিম্পল, এটা আমরা জানি যে আমাদের যে অ্যালকালাইন পিএইচ অফ গাট, অ্যালকালাইন পিএইচ অফ গাট মানে ক্ষারীয় পিএইচ, আমাদের ইনসেক্টদের যে ক্ষারীয় পিএইচ গাটের, তার ফলে ওই বিটি প্রোটিনটা পরবর্তীকালে ইনসেক্টের বডিতে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায় এবং যার ফলে ইনসেক্টটা মারা যায়। তো এটা একদম ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন, এখানে একটা আবার কলাম ম্যাচিং দিয়েছে। তো আমরা পড়ি এক এক করে কি বলেছে। লেফট সাইডে বলেছে যে কমেন্সালিজম, মিউচুয়ালিজম, অ্যামেনসালিজম এবং প্যারাসিটিজম, যেটা একটা পপুলেশন ইন্টারাকশনের কোয়েশ্চেন, এবং এই কমেন্সালিজম থেকে 2025-এ নিটে কোয়েশ্চেন এসেছিল। 2025 নিটে কমেন্সালিজম থেকে কোয়েশ্চেন এসেছিল। তো যাই হোক, কমেন্সালিজম, অ্যামেনসালিজম, প্যারাসিটিজম, মিউচুয়ালিজমের মধ্যে সব থেকে সোজা হচ্ছে মিউচুয়ালিজম, যেখানে আমরা দেখতে পাই যে যে দুটো পপুলেশন নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে দুজনেই হচ্ছে হেল্পফুল হচ্ছে। তো আমরা ডান দিকে দেখি কোথায় এরকম আছে, আমরা অপশন নাম্বার 3-তে দেখতে পাচ্ছি যে বোথ দ্য স্পিসিস আর বেনিফিটেড। তার মানে কোয়েশ্চেন নাম্বারে বাঁ দিকে বি এর সঙ্গে যাচ্ছে, ডান দিকের 3, তাহলে বি এর সঙ্গে 3 কোথায় আছে, একমাত্র আমি অপশন নাম্বার 2-তে দেখতে পাচ্ছি এটা, তাই জন্য এটাই হচ্ছে আমাদের কারেক্ট, কারণ বাকি কোথাও এই জিনিসগুলো নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে, যা কোয়েশ্চেন নাম্বার 23 বলছে ইন এ কান্ট্রি অ্যাট এনি টাইম দ্য পপুলেশন হ্যাজ দ্য সেম নাম্বার অফ ইয়াংস অ্যান্ড ম্যাচিওর ওয়ান্স, হোয়াট টাইপ অফ গ্রোথ ডাজ ইট রিফ্লেক্ট। মানে কোনো একটা দেশে কোনো একটা পপুলেশনে যতটা ইয়াং পিপল আছে ততটাই ম্যাচিওর পিপল আছে, মানে সংখ্যা একদম সমান, তাহলে ওই দেশের এই ধরনের গ্রোথকে আমরা কি গ্রোথ বলে ডাকবো? এক্সপ্যান্ডিং মানে ক্রমবর্ধমান, নাকি ডিক্লাইনিং অর্থাৎ ক্রম হ্রাসমান, স্টেবল মানে একদম স্থিতিশীল, নাকি এস শেপড অর্থাৎ এস শেপড মানে হচ্ছে স্টেবল গ্রোথকেই এস শেপড গ্রোথ বোঝায়। তো কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এভাবে দেওয়া উচিত হয়নি, কিন্তু আনসারটা যেটা হবে সেটা আমাদের স্টেবল, কিন্তু আমরা যে এস শেপড গ্রোথ বোঝাই সেটাও কিন্তু আলটিমেটলি পরবর্তীকালে স্টেবল গ্রোথকেই আমরা বোঝাই। তো যাই হোক, স্টেবল যেহেতু আলাদা করে অপশন আছে, এটা আমাদের আনসার অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24।
Two closely related species can coexist indefinitely and violate the Gauss's competitive exclusion principle by. তো একটু কঠিন ল্যাঙ্গুয়েজ আছে, সহজভাবে বলতে গেলে গস বলেছিল যে দুটো জীব কখনোই এক জায়গায় থাকতে পারে না, এবং যদি তারা থাকে তাহলে তারা কম্পিটিশন করবে এবং একজন আরেকজনকে সরিয়ে দেবে, মানে কেউ একজন জিতবে কেউ একজন হারবে। কিন্তু কখনো কখনো এমনটাও হয় যে একই জায়গায় দুটো আলাদা আলাদা জীব থাকতে পারছে। এটা কিভাবে পসিবল, এটাই হচ্ছে মোদ্দা কথা এই পুরো প্রশ্নটার। তো এটা একভাবেই পসিবল, সেটা হচ্ছে রিসোর্স পার্টিশনিং এর মাধ্যমে। মানে একটা গাছে যদি ৩-৪ ধরনের পাখি থাকে, তাহলে তারা তখনই একসঙ্গে থাকতে পারবে যখন গাছের কাণ্ডে কোনো একটা পাখি থাকবে, গাছের ওপরের দিকে কোনো একটা পাখি থাকবে। এইভাবে তারা যদি তাদের জায়গাগুলো, খাবারের জায়গাগুলো আলাদা করে নেয়, তবেই তারা কিন্তু বেঁচে থাকতে পারবে। তো সেটাই আমাদের আনসার অ্যাকচুয়ালি। নেক্সট, দ্য প্রসেস অফ মিনারালাইজেশন বাই মাইক্রোঅর্গানিজমস হেল্পস ইন দ্য রিলিজ অফ, মানে বলছে যে অণুজীবগুলো যখন মিনারালাইজেশন মানে খনিজ লবণ অ্যাড করে, মানে মাটি তৈরির সময়, তখন কিসের মুক্তি ঘটে। তো খুব সোজা উত্তর এটা, কোয়েশ্চেন নাম্বার 25-এর, সেটা হচ্ছে যে আমাদের যে ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলো থাকে, ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলো আমাদের যে কোনো পাতা পচে যায় বা মাটিতে কোনো কিছু দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তার উপরে আমাদের যে অণুজীবগুলো সেগুলো কাজ করে এবং সেখান থেকে ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলোকে বের করে নেয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, in which ecosystem is the biomass of primary consumers greater than the producers, মানে বলছে যে কোনো একটা ইকোসিস্টেম আছে যেখানে প্রাইমারি কনজিউমার মানে প্রাথমিক খাদকদের যে বায়োমাস অর্থাৎ ভর, সেটা প্রডিউসার মানে উৎপাদকের থেকে বেশি। তো আমরা যদি সি এর ইকোসিস্টেমে যাই, সমুদ্রের ইকোসিস্টেমে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সমুদ্রে কতই বা উৎপাদক থাকে, তাই না? সমুদ্রে খুব কম উৎপাদক থাকে এবং এদের জীবভরও খুব একটা বেশি হয় না। কিন্তু প্রাইমারি কনজিউমার যারা থাকে, মানে যারা জু প্ল্যাংটন থাকে, সেই জু প্ল্যাংটন গুলোর ভর কিন্তু অনেক বেশি হয়। তো সি এর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো যে প্রডিউসার্সদের থেকে যারা প্রাইমারি কনজিউমার, তাদের কিন্তু বায়োমাসটা বেশি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু ডিকম্পোজিশন ফ্রম দ্য ফলোয়িং। আচ্ছা, decomposition is an anaerobic process. Decomposition rate of detritus depends upon the chemical nature of it. Water soluble organic nutrients go into the soil and get precipitated in the process of leaching. আর লাস্টে বলছে হিউমিফিকেশন ফলোস মিনারেলাইজেশন। ওকে, তো এখানে কারেক্ট স্টেটমেন্ট খুঁজতে বলেছে। তো দেখো, প্রথমেরটা বলেছে যে ডিকম্পোজিশন ইজ এন অ্যানারোবিক প্রসেস, একদমই না, ডিকম্পোজিশন অ্যানারোবিক প্রসেস নয়। নেক্সট বলছে যে ডিকম্পোজিশন রেট অফ ডেট্রিটাস, ডেট্রিটাস মানে ওই যারা মাটিতে পড়ে থাকে আর কি, ধরো কোনো পাতা পড়ে থাকলো এবং পাতা পড়ে যাওয়ার পর তার উপরে কোনো ডিকম্পোজার যারা তারা কাজ করলো, তাহলে এই জিনিসটাকে বলা হবে ডেট্রিটাস আর কি। তো ডিকম্পোজিশন রেট অফ ডেট্রিটাস ডিপেন্ডস আপন দ্য কেমিক্যাল নেচার অফ ইট, একদমই। কোনো জিনিস যদি সরল হয় তাহলে সেটাকে আমরা তাড়াতাড়ি ডিকম্পোজ করতে পারবো, এবং কোনো জিনিস যদি জটিল হয় তাহলে তাদেরকে আমরা তাড়াতাড়ি ডিকম্পোজ করতে পারবো না। তার মানে কেমিক্যাল নেচারের উপরে এটা ডিপেন্ড করছে। তারপরে বলছে অপশন নাম্বার সি যে ওয়াটার সলিউবল অর্গানিক নিউট্রিয়েন্টস গো ইনটু দ্য সয়েল অ্যান্ড গেট প্রেসিপিটেড ইন দ্য প্রসেস অফ লিচিং, না একদমই নয়, এটা আমাদের ভুল অপশন। এবং লাস্টে বলছে যে হিউমিফিকেশন ফলোস মিনারেলাইজেশন, একদমই। প্রথমে আমাদের প্রথমে আমাদের মিনারেলাইজেশন হয় এবং তারপরে আমাদের হিউমিফিকেশন হয়। তাহলে হিউমিফিকেশন ফলোস মিনারেলাইজেশন, ঠিক আছে? তো অপশন নাম্বার বি গেল আমাদের কারেক্ট অ্যান্সার, আর অপশন নাম্বার ডি গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন 1 হবে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা একটা ম্যাচিং দিয়েছে এবং ম্যাচিংটা এটা ইকো সিস্টেমের কোয়েশ্চেন। কি বলেছে এই কোয়েশ্চেনটাতে? বাঁদিকে বলেছে স্ট্যান্ডিং স্টেট, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, স্ট্যান্ডিং ক্রপ এবং নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তো এই সমস্ত যে অপশনসগুলো আছে তার মধ্যে সব থেকে সোজা যে অপশনটা সেটা হচ্ছে আমাদের নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, অর্থাৎ অপশন নাম্বার ডি। তো নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে আমাদের, যে আমাদের একটা কথা আছে জিপিপি মাইনাস এনপিপি, সরি এটা একটু মুছে দিই। হ্যাঁ, তো কথাটা আমি এখানে লিখছি
যে জিপিপি মানে গ্রস প্রাইমারি প্রোডাক্ট, যেটা টোটাল আমাদের কোনো বডিতে খাবার উৎপন্ন হয় সেখান থেকে রেসপিরেশন দিয়ে যেটা বাদ চলে যায় সেটা মানেই হচ্ছে এনপিপি, মানে শেষ অবধি যেটা পড়ে থাকে, অর্থাৎ নেট প্রাইমারি প্রোডাক্ট। ওকে, তো এবার যদি আমি এই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অর্থাৎ অপশন নাম্বার ডি কে ডান দিকের সঙ্গে মেলাই, তাহলে কি হবে? ডি এর সঙ্গে কোনটা যাচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 28-এ? তো ডি এর সঙ্গে যাচ্ছে হচ্ছে আমাদের অ্যাভেলেবল বায়োমাস ফর দ্য কনজাম্পশন অফ হেটারোট্রপস, একদম এটাই যাচ্ছে, যে অ্যাভেলেবল বায়োমাস ফর দ্য কনজাম্পশন অফ হেটারোট্রপস, মানে যারা অন্যের উপরে নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে হেটারোট্রপস বলে। এবার হেটারোট্রপসের কাছে কি বাঁচবে? একটা গাছ সে যতটা খাদ্য উৎপাদন করেছে তাকে আমরা জিপিপি বলছি। সেই গাছ নিজের কাজের জন্য কিছু শক্তি আর এর মাধ্যমে খরচ করেছে বা রেসপিরেশনের মাধ্যমে খরচ করেছে, তারপরে ওর কাছে যে শক্তিটা বেঁচে থাকলো অর্থাৎ এনপিপি, এটাই হেটারোট্রপসরা অর্থাৎ যারা খাদক তারা খাবে। অর্থাৎ ডি এর সঙ্গে যাচ্ছে হচ্ছে আমাদের অপশন নাম্বার 1। তো ডি এর সঙ্গে 1 আমরা দু জায়গায় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অপশন নাম্বার 1-এ আর একটা হচ্ছে অপশন নাম্বার 3-এ। তাহলে আমাদের অন্য কিছু একটা কিন্তু দেখতে হবে। অন্য কিছু তাহলে আমরা কি দেখি? আমরা স্ট্যান্ডিং ক্রপ দেখতে পারি। স্ট্যান্ডিং ক্রপ মানে আমরা বোঝাই যে কোনো একটা নির্দিষ্ট খাদ্য স্তরে যে পরিমাণ জীব ভর থাকে, কোনো একটা খাদ্য স্তরে, মানে ধরে নিলাম আমি যে সর্বোচ্চ খাদ্য স্তর যদি বলি, ধরে নাও আমি মানুষের কথা বলছি, তাহলে এই সর্বোচ্চ খাদ্য স্তরে যতগুলো মানুষ থাকবে তাদের টোটাল ভরকে আমি কি বলবো? স্ট্যান্ডিং ক্রপ। তাহলে এরকম অপশন কোথায় আছে? এরকম অপশন 3-তে আমি দেখতে পাচ্ছি যে মাস অফ লিভিং ম্যাটার ইন আ ট্রফিক লেভেল অ্যাট আ গিভেন টাইম, মানে একটা নির্দিষ্ট সময় কোনো একটা নির্দিষ্ট ট্রফিক লেভেলে যত পরিমাণ জীব ভর থাকে বা মাস থাকে সেটাকেই আমরা কিন্তু স্ট্যান্ডিং ক্রপ বলি। অর্থাৎ সি এর সঙ্গে 3 যাচ্ছে আর ডি এর সঙ্গে তো 1 আগেই চলে গিয়েছে, তাহলে অপশন নাম্বার 3 হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ? খুব সোজা কোয়েশ্চেন এবং খুব ডাইরেক্ট কোয়েশ্চেন। ক্লামাইডিয়াসিস, ফাইলেরিয়াসিস, জেনিটাল হার্পিস এবং ট্রাইকোমোনিয়াসিস, এবং এটা তোমরা সকলেই জানো যে আমাদের এটার আনসার হবে ফাইলেরিয়াসিস, কারণ ফাইলেরিয়াসিস আমাদের যে কিউলেক্স মশকি সেটার থ্রু দিয়ে হয়, আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কিন্তু এটা নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট উইথ রেসপেক্ট টু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, মানে এখানে এমটিপির কথা বলছে বা যেটাকে আমরা গর্ভপাত বলি সেটার কথা এখানে বলতে চাওয়া হচ্ছে। তো প্রথমে বলেছে যে দে আর কনসিডার্ড সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমস্টার, দে আর কনসিডার্ড সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমস্টার, একদমই এটা হচ্ছে আমাদের সঠিক। ইট ইজ লিগালাইজড ইন ইন্ডিয়া ফ্রম 1971, একদমই তাই, এনসিআরটিতে ক্লিয়ারলি লেখা আছে যে 1971-এই এটা কিন্তু প্রথমবার লিগালাইজড হয়েছিল। থার্ড অপশন বলছে যে এমটিপিস ক্যান বি পারফর্মড ইভেন আফটার 24 উইকস বাট উইদিন দ্য ওপিনিয়ন অফ টু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স অন স্পেসিফিক গ্রাউন্ডস। মেইনলি আমাদের যে সময়টা সেটা 12 উইকস বলা হয়, কিন্তু কখনো কখনো মেডিকেল এক্সপার্টিজের যদি সাহায্য নেওয়া হয় এবং খুব যদি এক্সট্রিম কন্ডিশন হয় সেক্ষেত্রে 24 উইকসও যাওয়া যেতে পারে। আর লাস্টে আমাদের বলছে যে অ্যাবাউট 20% অফ দ্য টোটাল নাম্বার অফ কনসিভড প্রেগনেন্সিজ আন্ডারগো এমটিপি ইন আ ইয়ার গ্লোবালি, না একদমই নয়, এরকম কোনো ইনফরমেশন বা এরকম কোনো ডাটা অ্যাভেলেবেল নেই যে অ্যাবাউট 20% অফ দ্য টোটাল নাম্বারস, মানে যতজন একটা বছরে কেউ মা হয় তাদের মধ্যে 20%ই গর্ভপাত করতে চলে যায়, এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই। তাহলে এটার যে আনসারটা হবে দ্যাট ইজ অপশন নাম্বার 4, এটা কিন্তু রং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, আবার একটা ম্যাচিং চলে এসছে এবং এখানে জিফট জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, আইসিএসআই ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, আইইউআই ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন এবং আইইউটি। আইইউটিটা কি জিনিস? যাই হোক, আইইউটিটা তো জানা নেই। ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার আই থিঙ্ক আইইউটি মানে। তো দেখা যাক বাকি তিনটা দিয়ে করতে পারি কিনা। জেডআইএফটি মানে বলছে যে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, তাহলে আমরা জাইগোটকে ট্রান্সফার করব এবং জাইগোট আমরা কাকে বলি? যখন সদ্য সদ্য আমাদের ধরো ফার্টিলাইজেশন হলো, একটা সেল তৈরি হলো, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে এবং চারটে থেকে হাইয়েস্ট 8টা, এতটা অবধি যদি কোনো মানে একটা বেবি থাকে সেটাকে আমরা জাইগোট বলি। তারপরে মরুলা ব্লাস্টুলা এইসব জায়গায় চলে যাব। তাহলে অপশন নাম্বার এ এর সঙ্গে যেটা যাওয়া উচিত সেটা হচ্ছে ট্রান্সফারিং অফ এমব্রায়ো উইদিন মোর দ্যান 8 ইয়ার্স, না এইটা আমাদের অপশন নাম্বার 3 যাওয়া উচিত হচ্ছে অপশন এ এর সঙ্গে, মানে জিফটের সঙ্গে আমাদের যাওয়া উচিত হচ্ছে অপশন নাম্বার 3।
দেখো এখানে বলছে, যেটা আমি বললাম যে 8টা অবধি আমরা জাইগোট বলতে পারি, তারপরে কিন্তু আমরা নামটা চেঞ্জ করে মরুলা বলে দিই। তাহলে দেখো এখানে লেখা আছে ট্রান্সফারিং অফ ফার্টিলাইজড এগ আপ টু, মানে এই পর্যন্ত, আপ টু 8 ব্লাস্টোমিয়ার, মানে 8টা কোষ অবধি আমরা যদি ট্রান্সফার করাই একটা বেবিকে মায়ের ফ্যালোপিয়ান টিউবে, তবে সেটাকে আমরা জিফট বলে থাকি, কিন্তু তারপরে কিন্তু আর হবে না। ওকে। আর জিফট বা জাইগোটকে আমরা কিন্তু ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করাই, আমরা কিন্তু ডাইরেক্ট ইউটেরাসে ট্রান্সফার করাই না জিফটের ক্ষেত্রে। ওকে, তো এর হচ্ছে অপশন নাম্বার 3। তারপরে বলছে আইসিএসআই বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেখানে আমরা ডিম্বাণুর যে সাইটোপ্লাজম থাকে তার মধ্যে ডাইরেক্ট ইনজেকশন করি, কার? শুক্রাণুর। তাহলে এটা কোন অপশনে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে কোন অপশনে, এরকম 4 নম্বর অপশন আমি দেখতে পাচ্ছি, যে আইসিএসআই, দ্যাট ইজ অপশন নাম্বার 4, ট্রান্সফার অফ সিমেন ফ্রম আ হেলদি ডোনার ইনটু দ্য ইউটেরাস আর্টিফিশিয়ালি। না, ইউটেরাস আর্টিফিশিয়াল এটা নয়, আর কিছু আছে, ফরমেশন অফ এমব্রায়ো ইন ভিট্রো বাই ইনজেক্টিং স্পার্ম, হ্যাঁ এটা হতে পারে আমাদের অপশন। স্পার্ম ডাইরেক্টলি ইনটু ওভাম, যেটা আমি বলছিলাম যে ডিম্বাণুর মধ্যে ডাইরেক্টলি স্পার্ম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিয়ের সঙ্গে যাবে হচ্ছে আমাদের অপশন নাম্বার 1। বিয়ের সঙ্গে যাবে হচ্ছে আমাদের অপশন নাম্বার 1। সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? সেটা আমরা অপশন নাম্বার 2 তে দেখতে পাচ্ছি, আর সেটা আমরা অপশন নাম্বার 1 এও দেখতে পাচ্ছি। তাহলে এইটা যখন হলো না, তখন অন্য কিছু একটা দিয়ে বিচার করতে হবে। ইন্ট্রাইন ইনসেমিনেশন, এটা দিয়ে আমরা দেখি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন কি বলতে চাইছে। দেখো, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন মানে হচ্ছে যে ট্রান্সফার অফ সিমেন, আচ্ছা সি এর সঙ্গে আমাদের 4 যাচ্ছে। দেখো, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন মানে হচ্ছে ইউটেরাসের মধ্যে আমরা কি করব, ইউটেরাসের মধ্যে সিমেনকে দেওয়া হবে, অর্থাৎ ট্রান্সফার অফ সিমেন ফ্রম আ হেলদি ডোনার ইনটু দ্য ইউটেরাস আর্টিফিশিয়ালি। তাহলে সি এর সঙ্গে 4 যাচ্ছে, সি এর সঙ্গে 4 আমাদের কোথায় আছে? সি এর সঙ্গে 4 আমাদের এখানে আছে, অর্থাৎ বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে আমাদের গেল 4, এ এর সাথে 3 গেল, আর ডি এর সঙ্গে 2 গেল, মানে অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, question number 32. Which of the following methods of contraception is not meant for females? মানে ফিমেলসদের জন্য কোন কন্ট্রাসেপটিভ মেথডটা উপযুক্ত নয়? এবং খুব সোজা কোয়েশ্চেন, কন্ডোম আমাদের ফিমেলদের জন্য উপযুক্ত, ফিমেল কন্ডোমও পাওয়া যায়, মেল কন্ডোমও পাওয়া যায়। আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, যেটা ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই অপরিহার্য। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া, ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া হচ্ছে যখন মাতৃদুগ্ধ পান করে সন্তানরা, সেই সময়তে কিন্তু ইয়ে কি বলে ওটাকে, ওভাম তৈরিটা বন্ধ থাকে। তো এটাও একটা খুব উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট কন্ট্রাসেপশন মহিলাদের ক্ষেত্রে। কিন্তু অপশন নাম্বার 3 যেটা বলছে, অর্থাৎ ভ্যাসেকটমি, এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। ভ্যাসেকটমিতে কি করা হয়? ভ্যাসেকটমিতে যে ভাস ডিফারেন্সটা থাকে ছেলেদের, সেই ভাস ডিফারেন্সটা কিন্তু কেটে দেওয়া হয়, এবং তার ফলে স্পার্মটা ঠিকমতো রিলিজ হতে পারে না। তো এটা হচ্ছে আমাদের আনসার হবে, ভ্যাসেকটমি ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 32 এর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, সাহেলি an oral contraceptive pill also known as the once a week pill was developed by সাহেলি এমন একটা পিল যেটা সপ্তাহে একবার করেই খেতে হয়, এবং এটা কন্ট্রাসেপশনের জন্য খুবই উপযোগী। এবং কে এটা ডেভেলপ করেছিল, কোন সংস্থা এটা ডেভেলপ করেছিল? তো এটা খুব সোজা আনসার, যে সিডিআরআই, যেটা আমাদের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ লখনৌ, তারা কিন্তু এই জিনিসটা করেছিল। এটা এনসিআরটিতে ক্লিয়ারলি লেখা আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ আ স্টেবল বায়োলজিক্যাল কমিউনিটি? একটা বায়োলজিক্যাল কমিউনিটিকে যদি স্টেবল থাকতে হয়, তাহলে এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা তার মধ্যে থাকা যাবে না? প্রথমে কি বলছে, যে ইট মাস্ট বি রেজিস্ট্যান্ট টু ইনভেশন বাই এলিয়েন স্পিসিস। অবশ্যই যে এলিয়েন স্পিসিসকে বাইরে থেকে ঢোকানো যাবে না, এটা তো ঠিক। কিন্তু এখানে আমাদের কি চেয়েছে? নট চেয়েছে, মানে কোনটা আমাদের একটা বায়োলজিক্যাল কমিউনিটিকে মানে স্টেবল যেন না থাকে সেক্ষেত্রে সাহায্য করে। তো বাইরে থেকে এলিয়েন স্পিসিস যদি আমরা না ঢোকাই, তাহলে আমাদের যে কমিউনিটি আছে সেটা খুব ভালো থাকবে, সেটার কোনো অসুবিধে হবে না। অপশন নাম্বার 2 কি বলছে, যে ইট শুড নট শো টু মাচ ভ্যারিয়েশন ইন প্রোডাক্টিভিটি ফ্রম ইয়ার টু ইয়ার। একদমই তাই, যে বছরের পর বছর আমরা যদি যে জন্মহার বা মৃত্যুহার, এটাতে যদি খুব বেশি পরিবর্তন না হয়, তাহলেও কিন্তু কমিউনিটিটা স্টেবল থাকবে। অপশন নাম্বার 3 কি বলছে, যে অল দ্য স্পিসিস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন আ স্টেবল কমিউনিটি অ্যান্ড অ্যাবসেন্স অফ এনি ওয়ান অফ লিডস টু ইটস আনস্টেবিলিটি। একদমই নয়, একটা
কমিউনিটিতে, একটা স্টেবল কমিউনিটিতে সবাই যে ইম্পর্টেন্ট এরকম নয়। কোনো একটা স্পিসিস যদি বেরিয়ে যায় তাতেও কিন্তু খুব একটা অসুবিধে হবে না, ঠিক আছে? তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। দু একটা স্পিসিস যদি এদিক ওদিক চলে যায় তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর অপশন 4 কি বলছে যে ইট ইজ রেজিলিয়েন্ট টু অকেশনাল ডিস্টারবেন্স ওয়েদার ন্যাচারাল অর ম্যান মেড। অবশ্যই আমরা যদি কোনো ন্যাচারাল মানে যদি কোনো প্রাকৃতিক অথবা যদি কোনো কৃত্রিম খুব বড় একটা ডিস্টারবেন্স আসে, মানে একটা ঝড় চলে আসলো বা একটা দাবানল তৈরি হয়ে গেল, তাহলেও কিন্তু কমিউনিটিটা স্টেবল থাকবে না। তাহলে এই যে অপশন নাম্বার 4 এটা আমাদের ঠিক, অপশন নাম্বার 2 আমাদের ঠিক, অপশন নাম্বার 1ও আমাদের ঠিক। কিন্তু এই যে অপশন নাম্বার 3 যেখানে বলছে যে সমস্ত স্পিসিস ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং একটাও যদি বেরোয় তাহলেও সমস্যা হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। যে কিছু স্পিসিস যদি এদিক ওদিক হয়েও যায় তাও কিন্তু বিশাল বড় যে ড্যামেজটা হয়ে যাবে সেটা কিন্তু নয়। ওকে, তো এইটা হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 3 হচ্ছে হবে আমাদের অ্যান্সার। চলো, অপশন নাম্বার 3 তো গেল, এবারে হচ্ছে চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 35 এ। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 35 বলছে যে ইন রিভেট পোপার হাইপোথিসিস দ্য রিভার সিগনিফাইস। রিভেট পোপার হাইপোথিসিসে রিভারকে কি হিসেবে সিগনিফাই করা হচ্ছে? তো এখানে কি কি অপশনস আছে? অপশনস আছে কি স্পিসিস, এন্ডেমিক স্পিসিস, কমিউনিটি অ্যান্ড ফাইনালি 4 নাম্বারে শুধু স্পিসিস দেওয়া আছে। এবং আমাদের রিভেট পেপার হাইপোথিসিস যদি আমরা ভালো মতো পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রিভেট কথাটার মানে হচ্ছে কিন্তু স্পিসিস, রিভেট কথাটার মানে হচ্ছে কি স্পিসিস, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, the scientist who proved that species richness directly correlates with the stability of a community। তার মানে একটা কমিউনিটিতে যত স্পিসিস এর বাড়ত্ব, মানে সরি বাড়ত্ব বলছি, যত একটা স্পিসিস এর সংখ্যা বাড়তে থাকবে তত সেই কমিউনিটিটা স্টেবল হবে। অর্থাৎ একটা কমিউনিটির স্টেবিলিটি আমরা বলতে পারি ইকুয়ালি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ স্পিসিস ইন ইট, তাই তো? তো এই কথাটা কে বলেছিল, কোন সায়েন্টিস্ট প্রথম এই তথ্যটা দিয়েছিল, সেটাই এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে। এটা একটু আউট অফ দ্য সিলেবাস কোয়েশ্চেন। এটার যে আনসার সেটা হচ্ছে ডেভিড টিলম্যান। এটা সাধারণত আমরা পড়ি না বা বাদ দিয়ে যাই, তো একটু আউট অফ দ্য সিলেবাস কোয়েশ্চেন, তো ঠিক আছে, দু একটা কোয়েশ্চেন এরকম থাকতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, অ্যামং দ্য ভার্টিব্রেটস হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট স্পিসিস রিচ গ্রুপ। এবং এটা ডাইরেক্ট অ্যান্সার আমরা দিতে পারবো ইনসেক্টস। কেন? একটা খুব প্রচলিত মিথ আছে যে একটা বয়ম নিয়ে তার মধ্যে যদি গোটা পৃথিবীতে যত আমাদের স্পিসিস আছে তাদেরকে যদি আমরা ভরতে চাই তাহলে আমরা দেখবো যে তার মধ্যে 90% স্পিসিস হচ্ছে ইনসেক্টস আর বাকি 10% হচ্ছে পৃথিবীতে বাদ বাকি যা কিছু আছে তারা। তো খুব সোজা কোয়েশ্চেন এটা। Question number 38, the following are the various hypotheses proposed in explaining the greatest biological diversity in tropics except। মানে বলছে যে এই যে ট্রপিক্যাল রিজিয়নে এত বায়োডাইভার্সিটি আছে, তো এত ডাইভার্স মানে এত বায়োডাইভার্সিটি বিভিন্ন কারণে থাকতে পারে। তো কোন কারণটা, এই যে বিভিন্ন কারণ দেওয়া হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নের বায়োডাইভার্সিটির জন্য, তো কোন কারণটা এই জিনিসগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না নিচের অপশনগুলোর মধ্যে? তো প্রথমটা বলছে যে টেম্পারেট রিজিয়নস আর সাবজেক্টেড টু গ্লেসিয়েশনস বাট ট্রপিক্যাল ল্যাটিটিউডস হ্যাভ রিমেইনড রিলেটিভলি আনডিস্টার্বড। একদমই তাই। ট্রপিক্যাল ল্যাটিটিউড মানে যে ক্রান্তীয় জায়গাগুলো সেখানে খুব একটা বেশি গ্লাসিফিকেশন হয় না, মানে হিমবাহর গলে যায় না বা হঠাৎ হঠাৎ করে বন্যা চলে আসে না, তাই জন্য এখানকার যে স্পিসিস তাদের কিন্তু খুব একটা সমস্যা হয় না, তাদের মোটামুটি স্টেবল থাকে আর কি স্পিসিসটা, তো এটা আমাদের কোনো ভুলের জায়গা নেই। সেকেন্ড যে অপশনটা বলছে যে ট্রপিক্যাল এনভায়রনমেন্টস হ্যাভ মোর হিউমিডিটি ময়েশ্চার হুইচ হেল্পস ডাইভার্সিটি টু ফ্লারিশ। কিন্তু এটা কিন্তু একদমই নয়। ট্রপিক্যাল এনভায়রনমেন্টে অতটাও বেশি হিউমিডিটি থাকে না, মোর হিউমিডিটি কিন্তু নয়, লেস হিউমিডিটি হবে এটা। এটা কিন্তু আমাদের ইনকারেক্ট। এবং এই প্রশ্নে কি চেয়েছিল সেটাই কিন্তু চেয়েছিল যে দ্য ফলোয়িং আর দ্য ভেরিয়াস হাইপোথিসিস প্রপোজড ইন এক্সপ্লেইনিং দ্য গ্রেটেস্ট বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইন ট্রপিক্স এক্সেপ্ট। মানে কোন জিনিসটা প্রপারলি ট্রপিক্যাল রিজিয়নে কেন বায়োডাইভার্সিটি আছে সেটাকে প্রপারলি এক্সপ্লেন করতে পারে না, এই 2 নম্বর অপশনটাই কিন্তু এক্সপ্লেন করতে পারে না। 2 নম্বর অপশনে বলছে যে ট্রপিক্যাল এনভায়রনমেন্টে খুব বেশি হিউমিডিটি থাকে তার জন্যই এটাতে স্পিসিস বেশি থাকে, কিন্তু এটা কিন্তু নয়।
ট্রপিক্যাল এনভায়রনমেন্টে আমাদের হিউমিডিটি বা আর্দ্রতা কম থাকে এবং তার কারণেই এখানে স্পিসিস রিচনেসটা একটু বেশি। আর বাদ বাকিগুলো আমাদের আনসার তো হয়েই গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, সেলস প্রেজেন্ট ইন দ্য ম্যাচিওর পোলেন গ্রেনস। খুবই সোজা, যে একটা পরিণত পরাগ রেণুতে কি কি সেলস থাকে। আমরা বলি যে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস, ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল। তারপরে আবার কোয়েশ্চেন প্লান্ট রিপ্রোডাকশন থেকে, এবং এখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন দিয়েছে, তো দেখা যাক এই ম্যাচিংটা আমরা কিভাবে করি। তো প্রথমে বলছে ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাস খুব সোজা, যে গাইডস পোলেন টিউব ইনটু দ্য সাইনার্জিডস, সহকারী কোষের দিকে পুরুষ রেণুটাকে এগিয়ে দিতে সাহায্য করে। ট্যাপেটাম কি করে? ট্যাপেটাম খাদ্য প্রদান করে বা নারিশমেন্ট করে। তাহলে বি এর হচ্ছে 4, বি এর 4 আমি এক জায়গাতেই দেখতে পাচ্ছি, তাহলে এটা দিয়ে আমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। দ্যাট ইজ অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস পেন। এটা একদম ক্লিয়ারলি আমরা বহুবার শুনে থাকি বা পড়ে থাকি, পিইএন, পেন। প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস ইজ দ্য প্রোডাক্ট অফ, অবশ্যই ট্রিপল ফিউশন নয়, আমাদের ডাবল ফিউশন হবে আনসার। অর্থাৎ আমাদের দ্বিনিষেকের কারণে কি তৈরি হয়? প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। নেক্সট, ইন হিউম্যানস ম্যামারি গ্ল্যান্ড ইজ ডিভাইডেড ইনটু ড্যাশ লোবস। মানে আমাদের যে ম্যামারি গ্ল্যান্ড বা স্তন্যগ্রন্থি, সেটা কতগুলি লোবে বিভক্ত থাকে, এবং এনসিআরটি খুললেই তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে সেখানে লেখা আছে যে হিউম্যান ম্যামারি গ্ল্যান্ড মেইনলি 15 থেকে 20টা গ্ল্যান্ডসে বিভক্ত থাকে। দ্যাট ইজ অপশন নাম্বার 4। এটা ক্লিয়ারলি এনসিআরটিতে আমরা দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, তোমরা এতক্ষণ যারা ভিডিওটিকে দেখছো, যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে তোমাদেরকে বিভিন্ন বিষয়ে আমি যেন হেল্প করতে পারি, আমার যেন উৎসাহ বাড়তে থাকে, সেজন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো সায়েন্স অফ লাইফ চ্যানেলকে। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের জন্য আমি বিভিন্ন এক্সামের যে ডিটেইল আলোচনা সেগুলো করে থাকি, কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে থাকি, এবং যে জিনিসগুলো সাধারণত বেশিরভাগ জনই খুব একটা টাচ করে না, পশ্চিমবাংলায় খুব একটা ইউজ করে না, সেই জায়গাগুলোকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সায়েন্স অফ লাইফ। তো চলো আমরা স্টার্ট করি আবার করে, যে কোয়েশ্চেন নাম্বার 43, সেক্স ইন হিউম্যান এমব্রায়ো ইজ ডিটারমাইন্ড বাই। হিউম্যান এমব্রায়োর যে সেক্স, সেটা কি দ্বারা ডিটারমাইন হয়? এবং এটা আমরা সহজেই জানি যে হিউম্যান এমব্রায়ো মেইনলি ডিটারমাইন্ড হয় শুক্রাণুর দ্বারা। কারণ শুক্রাণুর কাছে যদি এক্স ক্রোমোজোম থাকে তাহলে মেয়ের জন্ম হয়, এবং শুক্রাণুর কাছে যদি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে ছেলের জন্ম হয়। তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেজেস অফ উজেনেসিস ইন অর্ডার অফ দেয়ার অকারেন্স। উজেনেসিসকে তাদের অকারেন্সের সিকোয়েন্স অনুসারে সাজাতে হবে। তো আমরা পড়ি, প্রথমে কি বলছে? ওভাম, তারপরে বলছে উগোনিয়া, তারপরে বলছে প্রাইমারি উসাইট, এবং লাস্টে বলছে সেকেন্ডারি উসাইট। এই চারটেকে আমাদেরকে সিকোয়েন্স অনুসারে সাজাতে হবে। তো প্রথমেই আমাদের কি তৈরি হয়? প্রথমে আমাদের তৈরি হয় হচ্ছে কি তৈরি হয় আমাদের? ওভাম। প্রথমে আমাদের উগোনিয়া তৈরি হয়। ওকে, প্রথমে আমাদের উগোনিয়া তৈরি হয়, তারপরে আমাদের তৈরি হয় হচ্ছে কি তৈরি হয়? প্রাইমারি উসাইট, তারপরে আমাদের তৈরি হয় সেকেন্ডারি উসাইট, তারপরে আমাদের তৈরি হয় হচ্ছে ওভাম, তাই তো? তাহলে এটার সিকোয়েন্স কেমন যাবে? প্রথমে হবে আমাদের সি, তারপরে হবে আমাদের ডি, এবং তারপরে হবে আমাদের এ। অর্থাৎ আমাদের অপশনটা হবে এরকম, বি সি ডি এ। তো বি সি ডি এ কোথায় আছে? অপশন নাম্বার 2 তে দেখতে পাচ্ছি বি সি ডি এ আছে। তাহলে অপশন নাম্বার 2 ইজ কারেক্ট। নেক্সট লাস্ট 6টা কোয়েশ্চেন আমাদের, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেট ওয়াজ নট স্টাডিড বাই মেন্ডেল। মানে কোন বিপরীতধর্মী বৈশিষ্ট্য মেন্ডেল তার পরীক্ষায় ব্যবহার করেননি মটর গাছের? অবভিয়াসলি pink and white flowers, inflated and constricted pods, axial and terminal flowers, and green and yellow pods. Okay, তো মেন্ডেল যেটা ব্যবহার করেনি, মেন্ডেল অবশ্যই এই পিঙ্ক অ্যান্ড হোয়াইট, মানে গোলাপি আর সাদা ফুল তো ব্যবহার করেনি, তাই না? তো এটাই হচ্ছে আমাদের হবে আনসার। বাকিগুলো সমস্ত কিন্তু ও ব্যবহার করেছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, ফেলিয়ার অফ ক্রোমাটিডস টু সেগ্রিগেট ডিউরিং সেল ডিভিশন সাইকেল রেজাল্ট ইন। মানে ধরে নাও যে 46টা ক্রোমোজোম আছে এবং জোড়ায় জোড়ায় আছে, এরকম ধরো জোড়ায় জোড়ায় আছে 46টা ক্রোমোজোম। এবার কি হলো? বলছে যে কোনো সময় কি হলো যে এই দুটো ক্রোমোজোম এরকম আলাদাভাবে সেপারেট হতে পারলো না, এবং এই 4টে ক্রোমোজোমই দেখা গেল একদিকে চলে গেল। তাহলে কিসের জন্ম হবে? অপশনসে বলছে পলিপ্লয়েডি, ইউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি এবং অটো পলিপ্লয়েডি। তোমরা জানো যে যদি আমাদের ক্রোমোজোম
সঠিকভাবে সেগ্রিগেট হতে না পারে, তাহলে কোনো একদিকে একটা বেশি চলে যাবে আর কোনো একদিকে একটা কম চলে যাবে। তাহলে কোনো একটা যদি দিকে কম চলে যায়, তাহলে সেটাকে আমরা কি বলে দেবো? অ্যানিউপ্লয়েডি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলে দেবো? অ্যানিউপ্লয়েডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 47। সিলেক্ট দ্য কারেক্টলি ম্যাচড পেয়ার অ্যাবাউট সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয় সেই কারেক্ট ম্যাচটা এখানে খুঁজতে বলেছে এবং অনেকগুলো অপশন দেখা যাচ্ছে কোয়েশ্চেনে আছে। চলো, তো আমরা এক এক করে দেখি যে কি হয়। ওকে, অপশন নাম্বার এ তে কি বলছে? এইচ বি এ ডিজিজড ফেনোটাইপ। একদমই না, এইচ বি এ যদি দুটোতেই থাকে তাহলে লোকটা ভালো হবে, কোনো সিকেল সেল অ্যানিমিয়া হবে না এবং লোকটার হিমোগ্লোবিনও ভালোই থাকবে। এইচ বি এস ডিজিজড ফেনোটাইপ, একদম। এই যে দেখো এখানে একটা সিকেল সেল অ্যানিমিয়ার জিন চলে এসছে, তাই জন্য এটা ডিজিজড ফেনোটাইপ হয়ে গিয়েছে। এইচ বি এস দুটোতেই সিকেল সেল অ্যানিমিয়ার জিন চলে এসছে, এস মানে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার জিন, তাই জন্য হিমোগ্লোবিনে প্রবলেম হবে, অর্থাৎ হিমোগ্লোবিনটা ডিজিজড ফিনোটাইপ দেখাবে, মানে রোগগ্রস্ত হয়ে যাবে লোকটা। তারপরে অপশন নাম্বার ডি কি বলছে? অপশন নাম্বার ডি বলছে যে এইচ বি এ কেরিয়ার অফ ডিজিজ। একদমই, এইচ বি এস এবং এইচ বি এ এটা হচ্ছে আমাদের ডিজিজের কেরিয়ার, তাই তো? তাহলে আমাদের যে অপশনগুলো আমরা দেখব সেটা হচ্ছে অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার সি কারেক্ট, অপশন নাম্বার ডি কারেক্ট, অপশন নাম্বার এটা শুধু বাদ। তাহলে আমরা কি দেখব? বিসিডি কোথায় আছে? বিসিডি অপশন নাম্বার থ্রিতে দেখতে পাচ্ছি বিসিডি আছে, তাহলে অপশন নাম্বার থ্রি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আর নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আছে, কোয়েশ্চেন নাম্বার 49, সেখানে কি বলছে যে আচ্ছা একটা কলাম ম্যাচ করাতে বলছে। তো ম্যাচ করানো হোক। সব থেকে সোজা যেটা এই কলামে, সেটা দেখতে পাচ্ছি গ্রিফিথের ট্রান্সফরমেশন প্রিন্সিপাল দেওয়া ছিল, অর্থাৎ ডি এর সঙ্গে যাচ্ছে অপশন নাম্বার থ্রি। দুই জায়গায় দেখতে পাচ্ছি ডি এর সঙ্গে অপশন নাম্বার থ্রি আছে, একটা অপশন নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছি আর একটা অপশন নাম্বার টুতেও দেখতে পাচ্ছি, দুই জায়গায় আছে। তাহলে আরো একটা মেলাই। নেক্সট, ইজি হচ্ছে শাটেন অ্যান্ড বোভেরি। তো শাটেন অ্যান্ড বোভেরি কি করেছিল, তারা ওই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স দিয়েছিল, যেটা আমাদের অপশন নাম্বার টুতে আমরা দেখতে পাচ্ছি। তো এ এর সঙ্গে টু যাচ্ছে, এ এর সঙ্গে টুও দুই জায়গাতেই আছে, এর সঙ্গে টুও দুই জায়গাতেই আছে। তাহলে আমাদের নেক্সট জায়গায় যাওয়া উচিত। নেক্সট যেটা আমাদের আছে হ্যানকিং। হ্যানকিংটা আমাদের সাধারণত পড়ানো হয় না, কিন্তু হ্যানকিংই সেই লোক যে প্রথমবারের জন্য এই এক্স বডি বা বার বডি আবিষ্কার করেছিল। তাহলে সি এর সঙ্গে যাচ্ছে হচ্ছে অপশন নাম্বার ওয়ান, এবং সি এর সঙ্গে অপশন নাম্বার ওয়ান একমাত্র আমি এতেই দেখতে পাচ্ছি, মানে এক নম্বর অপশনে দেখতে পাচ্ছি, তাই জন্য এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হলো? আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার ওয়ান, তাই তো? অপশন নাম্বার ওয়ান হচ্ছে হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এবং আর দুটো প্রশ্ন আছে আমাদের কাছে, বড় প্রশ্ন একটু, 49। চলো কোয়েশ্চেন নাম্বার 49, লাস্ট দুটো কোয়েশ্চেন আমাদের। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ইনকারেক্ট। ইনকারেক্ট বলছে এখানে, কোনগুলো ইনকারেক্ট সেটা দেখাতে হবে। তো দেখা যাক কোনগুলো ইনকারেক্ট হয়। পিউরিন অ্যান্ড পিরিমিডিনস আর নাইট্রোজেনাস বেসেস, অবভিয়াসলি এটা কারেক্ট। নিউক্লিওটাইডস আর নন এনজাইমেটিক মলিকিউলস। নিউক্লিওটাইড আর নন এনজাইমেটিক মলিকিউলস না, এটা ভুল। নিউক্লিওটাইডস নন এনজাইমেটিক মলিকিউলস নয়। অপশন নাম্বার সি কি বলছে? ফসফেট গ্রুপ ইজ লিঙ্কড টু ওএইচ অফ 5 প্রাইম কার্বন অফ আ নিউক্লিওসাইড থ্রু ফসফোডাইস্টার লিঙ্কেজ। একদমই তাই, এটা যদি আমাদের একটা ডিএনএ হোক বা আরএনএ হোক, এটা আমাদের ধরে নাও অক্সিজেন, এরকম যদি আমাদের সুগারটা হয়, তাহলে এর যে 5 প্রাইম কার্বন গ্রুপ, 5 প্রাইম বলতে ধরে নাও এই কার্বনটা, তো এই যে 5 প্রাইম কার্বন, এই কার্বনের সঙ্গে কিন্তু আমাদের ফসফোডাইস্টার বন্ডের সাহায্যে ফসফেট গ্রুপটা লেগে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট। অপশন ডি কি বলছে? ইন আরএনএ এভরি নিউক্লিওটাইড রেসিডিউ হ্যাজ এন অ্যাডিশনাল ওএইচ গ্রুপ। একদমই তাই, আরএনএ এর ক্ষেত্রে আমরা একটা অ্যাডিশনাল ওএইচ গ্রুপ দেখতে পাই 2 প্রাইম কার্বনে, এখানে সেটা লেখাও আছে 2 প্রাইম পজিশন, যেটা কিন্তু আমরা ডিএনএ এর ক্ষেত্রে দেখতে পাই না। ডিএনএ এর ক্ষেত্রে এই অক্সিজেনটা, রাইবোজ সুগারের যে এই 2 নম্বর কার্বনের যে অক্সিজেনটা, সেটা কিন্তু থাকে না। আর অপশন নাম্বার তাহলে ডি ঠিক। আর অপশন ই কি বলছে? থাইমিন ইজ অ্যান এক্সাম্পল অফ পাইরিমিডিন। এটাও ঠিক, ঠিক আছে। থায়ামিন ইজ অ্যান এক্সাম্পল অফ পাইরিমিডিন, এটাও ঠিক। তাহলে অপশন নাম্বার বি গেল শুধু, কিন্তু অপশন নাম্বার বি আমি কোথাও দেখতে পাচ্ছি না। তো যেহেতু আমাদের অপশন নেই, তাই কিছু করার নেই। অপশন নাম্বার বি তো কোথাও দেখা যাচ্ছে না, তো এটা বাদ।
অনেকক্ষণ ধরে আমরা ক্লাসটা করলাম এবং অনেক একটা লম্বা সেশন তোমাদের জন্য নিয়ে আসলাম, যাতে তোমাদের এই 1 দিন 2 দিন, কারোর ক্ষেত্রে 3 দিন পরে বায়োলজি এক্সাম আছে এবং অন্যান্য সাবজেক্টের এক্সামগুলোও আছে। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করতে পারো। এই পরিশ্রমটাকে যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে স্যার কিছু একটা করছে, সেটার জন্য লাইক করতে পারো, ঠিক আছে? এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করতে পারো সেশনটি বন্ধুদের মধ্যে। কারণ বাংলা ভাষায় এই জিনিসগুলো কেউ আনবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেন নাম্বার 50, অ্যারেঞ্জ দ্য গিভেন স্টেপস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইন দ্য সিকোয়েন্স ফ্রম ইনিশিয়েশন টু এন্ড। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর এখানে সিকোয়েন্স সাজাতে বলেছে। প্রথমে বলছে ডাইজেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আচ্ছা। তারপরে বলছে আইসোলেশন অফ ডিএনএ, একদমই প্রথমেই আমাদের আইসোলেশন অফ ডিএনএ তো করতেই হবে, তো বি দিয়ে আমাদের শুরু করতে হবে এবং বি দিয়ে শুরু আমি একমাত্র অপশন নাম্বার থ্রিতেই দেখতে পাচ্ছি, অপশন নাম্বার থ্রিতেই একমাত্র বি দিয়ে শুরু দেখতে পাচ্ছি, তাই আমি আর অন্য কিছু দেখবই না। অপশন নাম্বার থ্রি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এই রইলো আমাদের 2024-এর কোয়েশ্চেন, অনেকটা লেন্দি কোয়েশ্চেন। তোমাদের যদি বাদ বাকি সালগুলোরও কোয়েশ্চেন দরকার হয় সিইউইটির প্রপার ভিডিও সলিউশনের সাথে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। দেখতে থাকো সায়েন্স অফ লাইফ। থ্যাংক ইউ।